হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট, কর্মবার্তা অনলাইন চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ জিকে জিএস জি এর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসটি হবে আমাদের ক্লাস নাম্বার 32। এর আগে আমরা 1 থেকে 31 নাম্বার পর্যন্ত ক্লাস করিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই জানো আমরা 1 থেকে 100 ক্লাসের একটি সিরিজ শুরু করেছি, বিশেষ করে আপকামিং জিআরবিডি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা অ্যাসেম্বলি বা তুমি যে এক্সামে বসতে যাচ্ছ, তোমার এক্সামের সিলেবাসে যদি জিকে জিএস থাকে, এই ক্লাসটি নিঃসন্দেহে তোমাদের জন্য 100% বেনিফিটেড। আগেও আমরা একটি সিরিজ শুরু করেছি জিআরবিটির সময় 2022-23, ওইখান থেকে কিন্তু আমরা 90%-এর উপরে স্টুডেন্টদেরকে কমন দিতে পেরেছি এবং এই ক্লাসগুলোর আমাদের টার্গেট 100% তোমাদের কমন দেওয়া। আমি গ্যারান্টির সঙ্গে, দায়িত্বের সঙ্গে বলতে পারি, সবগুলো ক্লাস যদি তোমরা সঠিকভাবে অ্যাটেন্ড করো, জিকে জিএসের জন্য তোমাকে কেউ আটকাতে পারবে না। জিকে জিএসে ভালো স্কোর করছো মানে তোমার এক্সাম ক্লিয়ার হতে বাধ্য। চলো আর কথা না বলে আমরা ক্লাসটি শুরু করছি। শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জেল পুলিশ, ওয়ার্ড সেক্রেটারি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, ত্রিপুরা অ্যাসেম্বলি, গ্রুপ সি, গ্রুপ ডি, জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, টিপিএসসি পরিচালিত সবগুলো এক্সাম, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। গত 7 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে পড়াচ্ছি এবং নোটস প্রোভাইড করছি। আজকের দিনে ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে, যেটা আমরা বড় গলায় বলি। তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে, অবশ্যই একবার খোঁজ করে নেবে, তারপরে আমাদের থেকে নোটস নেবে। চলো প্রথম ক্লাসের 32 নম্বর ক্লাসের প্রথম কোশ্চেনটা কি দেখো, বীরবল কার ছদ্মনাম? বীরবল কার ছদ্মনাম? যাদের ইংলিশ ভার্সনটা প্রয়োজন অবশ্যই দেখে নেবে। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বীরবল কার ছদ্মনাম? তোমাদেরকে জানিয়ে দিই, বিগত 15-20 বছরে বিভিন্ন এক্সামে সেন্ট্রাল স্টেটের যে প্রশ্নপত্রগুলো এসেছে, এগুলো কিন্তু আমরা ক্লাসে করাচ্ছি, সেই কারণে ক্লাসগুলো তোমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট। বীরবল কার ছদ্মনাম? সঠিক উত্তর কী হবে? যারা জানো অবশ্যই কমেন্টস করবে। ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে প্রথম চৌধুরী। উনি হলেন প্রথম চৌধুরী, উনার ছদ্মনাম ছিল বীরবল। ভেরি ইম্পর্টেন্ট, ছদ্মনাম কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আমরা সবগুলো অপশন এক এক করে দেখে নেব, তোমরা অবশ্যই নোট করে নেবে, ঠিক আছে? চলো অপশন এতে কি রয়েছে? পেরিচাঁদ মিত্র। পেরিচাঁদ মিত্র কার ছদ্মনাম? টেকচাঁদ ঠাকুরের। টেকচাঁদ ঠাকুরের ছদ্মনাম হলো পেরিচাঁদ মিত্র। ভেরি ইম্পর্টেন্ট। অপশন বিতে কি রয়েছে? রাজশেখর বসু। রাজশেখর বসু কার ছদ্মনাম? রাজশেখর বসু হলো পরশুরামের ছদ্মনাম, ঠিক আছে? পরশুরাম, ঠিক আছে? পরশুরাম, ওকে। তারপরে কোশ্চেনটা রয়েছে পুনেন্দ্র পত্রী। পুনেন্দ্র পত্রীর ছদ্মনাম কি? পুনেন্দ্র পত্রীর ছদ্মনাম হলো সমুদ্রগুপ্ত। হ্যাঁ, সমুদ্রগুপ্ত, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো তোমরা কিন্তু ভালো করে দেখবে। তাহলে আমরা বীরবল কার ছদ্মনাম পেলাম? বীরবল হলো প্রথম চৌধুরীর ছদ্মনাম হলো বীরবল, ঠিক আছে? তারপরে টেকচাঁদ ঠাকুরের ছদ্মনাম কি? টেকচাঁদ ঠাকুরের পেরিচাঁদ মিত্র। পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসুর ছদ্মনাম হলো পরশুরাম, ঠিক আছে? আর সমুদ্রগুপ্ত, পুনেন্দ্র মিত্রর ছদ্মনাম হলো সমুদ্রগুপ্ত, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তোমরা কিন্তু নোট করে রাখবে, ওকে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেন। পৃথ্বীরাজ চৌহানের সভাকবির নাম কি? পৃথ্বীরাজ চৌহানের সভাকবির নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার অনেক এক্সামে এসেছে। কি হবে সঠিক উত্তর? বাণভট্ট, চাঁদ বরদই, ভাবরি বা রাজশেখর। কি হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই কমেন্টস করবে। ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চাঁদ বরদই। চাঁদ বরদই, পৃথ্বীরাজ চৌহানের সভাকবির নাম হলো চাঁদ বরদই, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চাঁদ বরদই, ঠিক আছে? আচ্ছা, অপশনগুলো আমরা দেখে নেব, কেন পরীক্ষা যে কোনো একটাই আসতে পারে। বাণভট্ট, বাণভট্টের সভাকবির নাম কে ছিলেন বা সভাকবি বাণভট্টের কে ছিলেন? বাণভট্ট ছিলেন কার সভাকবি? বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি, ঠিক আছে? হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট, মনে রাখবে, ঠিক আছে? আর পল্লবরাজ এই
ভার্বি কে ছিলেন জানো? ভার্বি হলো পল্লবরাজ সিংহ, বিষ্ণুর সভাকবি ছিলেন ভার্বি। ঠিক আছে। আর রাজশেখর বসু প্রথম মহিপালের সভাকবি ছিলেন রাজশেখর বসু। হ্যাঁ, রাজশেখর বসুর সভাকবি ছিলেন তো তোমার প্রথম মহিপাল। ঠিক আছে, প্রথম মহিপাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম মহিপাল এই সভাকবি ছিলেন রাজশেখর বসু। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখবে এগুলো। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু আসে এগুলো তোমাদের। চলো নেক্সট 3 নাম্বার কোশ্চেনটা দেখো। শাহজাহানের আসল নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার অনেক এক্সামে এসেছে, আশা করি তোমরা জানবে। শাহজাহানের আসল নাম কি? শাহজাহানের আসল নাম, শাহজাহানের আসল নাম হলো খুররম। ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা আগেও করিয়েছি। খুররম, খুররম হলো শাহজাহানের আসল নাম। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমরা জানো তো শাহজাহান মানে আমাদের ভারতের মধ্যে কি কি নির্মাণ করেছিল? পরীক্ষা আসে, যেমন কিভাবে তোমাদের পরীক্ষা আসে দেখো, যে দিল্লির লাল কেল্লা কে নির্মাণ করেছিলেন? অপশনে থাকবে তাহলে শাহজাহান। তাহলে আমরা জেনে নিই শাহজাহান কি কি নির্মাণ করেছিলেন। 1 নাম্বার তো দিল্লির লাল কেল্লা শাহজাহান নির্মাণ করেছিলেন। জামা মসজিদ শাহজাহান নির্মাণ করেছিলেন। ময়ূর সিংহাসনও শাহজাহান নির্মাণ করেছিলেন এবং তাজমহল শাহজাহান নির্মাণ করেছিলেন। এই ফেমাস তোমাদের পরীক্ষা আসে দিল্লির লাল কেল্লা, জামা মসজিদ, ময়ূর সিংহাসন, তাজমহল। ঠিক আছে, পরীক্ষা আসে, ভালো করে মানে মনে রাখবে। এই চারোটা কিন্তু শাহজাহানই নির্মাণ করেছিলেন। নেক্সট কোশ্চেনটা দেখো, 4 নম্বর কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে? নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার অনেক এক্সামে এসেছে। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কি হবে সঠিক উত্তর? ইয়াস, সঠিক উত্তর হয়ে যাবে মহাপদ্মনন্দ। হ্যাঁ, মহাপদ্মনন্দ নন্দ বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে। আর যদি তোমাদের পরীক্ষা আসে যে নন্দ বংশের শেষ রাজাকে, পরীক্ষা আসে এটা, নন্দ বংশের শেষ রাজাকে, তাহলে হবে ধননন্দ। হ্যাঁ, ধননন্দ হলো নন্দবংশের শেষ রাজা। আর প্রতিষ্ঠাতা বললে মহাপদ্মনন্দ। ঠিক আছে, ডাউট যেমন না হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 5 নম্বর কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মুপলা উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? মুপলা উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? রাজস্থান, উড়িষ্যা, কেরল, ঝাড়খণ্ড। কোন রাজ্যে দেখতে পাওয়া যায় মুপলা উপজাতি? ইয়েস, মুপলা উপজাতি কেরল রাজ্যে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কেরল রাজ্যে মুপলা উপজাতি দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আর কেরল, আচ্ছা কেরল যেমন আমরা বললাম, কেরলের রাজধানী কি তোমরা জানো? ত্রিবান্দম না? কেরলের রাজধানী তো ত্রিবান্দমই। আচ্ছা, আর কেরলের উপরে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে, যেমন মানে কি বলবো, সাইলেন্ট ভ্যালি কাকে বলা হয়? ভারতের মধ্যে সাইলেন্ট ভ্যালি পরীক্ষা আসে। বা মশলা কি বলবো, মশলার শহর কাকে বলা হয়? পরীক্ষা আসে। সাইলেন্ট ভ্যালিও কিন্তু কেরলকেই বলা হয়, ভারতের মধ্যে কেরলকে সাইলেন্ট ভ্যালি বলা হয়, মনে রাখবে। এবং মশলার শহরও কেরলকেই বলা হয়। এগুলো মানে পরীক্ষা আসে কেরলের উপরে। হ্যাঁ, দেখবে। তোমরা কোশ্চেনগুলো নোট করে নাও, সকলে কোশ্চেনগুলো নোট করে নাও, নাহলে কিন্তু এখন মনে আছে, কিছুদিন পরে ভুলে যাবে। আর তোমাদের একটু জানিয়ে দিই, আমাদের একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ভালো করে শুনো, একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে 499 কত 499 পে করে আপ টু 2027 পর্যন্ত পার মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন, এই প্রত্যেকটা জিকে জিএসের ক্লাসের পিডিএফ, আনসার কি, আরও বেশ কিছু ফেসিলিটি রয়েছে, এগুলো তোমরা পেতে পারো। আমি মানে বলবো যদি পসিবল হয় 499 দিয়ে তোমরা গ্রুপে জয়েন করে নাও আপ টু 2027 পর্যন্ত। নেক্সট টাইম কোনো পেমেন্ট করতে হবে না, তোমরা এই ফেসিলিটিগুলো পাবে। প্রায় 400-র উপর স্টুডেন্ট এখানে জয়েন রয়েছে, তুমিও চাইলে জয়েন করতে পারো। জয়েন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবে, মেসেজ করার পরে আমরা কীভাবে জয়েন করবে আমরা প্রসেস বলবো, এখানে তোমরা পে করে জয়েন করে নেবে, লস হবে না, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলো নেক্সট কোশ্চেনটা, 6 নম্বর কোশ্চেনটা কি দেখো, ভারতের বৃহত্তম মন্দিরের নাম কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের বৃহত্তম মন্দির, ভারতের বৃহত্তম মসজিদ, এগুলো আমাদের জানা প্রয়োজন, বেসিক কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে ভারতের বৃহত্তম মন্দিরের নাম কি? ইয়েস, শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির। শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির দেখতে পাচ্ছ ইমেজ তোমরা, এটা হলো ভারতের মধ্যে সবচেয়ে বৃহত্তম মন্দির, শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটি কোন রাজ্যে অবস্থিত জানো তোমরা? এটি কোন রাজ্য? এটি তামিলনাড়ুতে অবস্থিত, মনে রাখবে। হ্যাঁ, তামিলনাড়ুতে এটি অবস্থিত, রঙ্গনাথ স্বামী মন্দির। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই যে তোমরা অপশন সিতে দেখতে পাচ্ছ অঙ্কুর ভাট মন্দির, অঙ্কুর ভাট মন্দির মনে রাখবে, এটা হলো পৃথিবীর মধ্যে বৃহত্তম মন্দির। পৃথিবীর মধ্যে যদি বৃহত্তম মন্দির বলে অঙ্কুর ভাট মন্দির, আর ভারতের মধ্যে হলে অপশন বি শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির, এটি তামিলনাড়ুতে অবস্থিত। আর এই যে অঙ্কুর ভাট মন্দির,
এই যে অঙ্কুর ভাট মন্দির এটি কোথায় অবস্থিত? এটি কম্বোডিয়াতে অবস্থিত, ঠিক আছে, কম্বোডিয়াতে অবস্থিত, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 7 নম্বর কোশ্চেন। ভারতের বৃহত্তম মসজিদ কোনটি? এখন আমরা পেলাম ভারতের বৃহত্তম মন্দির শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির। এখন দেখো ভারতের বৃহত্তম মসজিদ কোনটি? জুমা মসজিদ, জামা মসজিদ, মসজিদ আল হালাম বা কোনোটাই নয়। সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন ডি, কোনোটাই নয়। অপশনের মধ্যে নেই কিন্তু এখানে ভারতের বৃহত্তম মন্দির, এই মসজিদ এখানে কিন্তু নেই। অনেকের ডাউট রয়েছে জামা মসজিদ, না, জামা মসজিদ কিন্তু ভারতের বৃহত্তম মসজিদ না, ঠিক আছে, মনে রাখবে। এই জামা মসজিদের উপরে অনেক কোশ্চেন আসে তোমাদের, যেমন জামা মসজিদ দিল্লিতে অবস্থিত আমরা জানি, যেটা শাহজাহান নির্মাণ করেছিলেন, ঠিক আছে, শাহজাহান নির্মাণ করেছিলেন। আচ্ছা, এখন আমাদের কোশ্চেনের উত্তরটা কি? কোশ্চেনের উত্তরটা হবে কোনোটাই নয়। তাহলে কোনোটাই নয় যেহেতু আমাদের তো জানতে হবে বৃহত্তম মসজিদ কোনটা। ইয়েস, বৃহত্তম মসজিদ হলো ভারতের তাজ উল মসজিদ। তাজ উল, নোট করে রাখো সবাই, আমি আবার ক্লিয়ার করে লিখে দিই যেহেতু অপশনে নেই। তাজ উল মসজিদ, ঠিক আছে, তাজ উল মসজিদ, তাজ উল মসজিদ হলো ভারতের মধ্যে বৃহত্তম মসজিদ। এই মসজিদটা প্রায় 1871 সাল থেকে 1971 সালের মধ্যে নির্মাণ হয়েছিল। 1871 সাল থেকে 1971 সাল পর্যন্ত। কেন এত 100 বছর লেগেছে? এটা অ্যাকচুয়ালি কাজটা শুরু করেছিল, পরবর্তী সময়ে এটা মানে যে কোনো কারণে এই কাজটা বন্ধ ছিল এবং পরবর্তী সময়ে এটা এগেইন কাজটাকে শুরু করে 1971 সালে এটা কমপ্লিট করেছিল। সেই কারণে 100 বছর লেগে গিয়েছিল, মাঝখানে অনেক বছর এটা বন্ধ ছিল, ঠিক আছে। 1871 সালে শুরু হয়েছিল, মাঝখান দিয়ে অনেক বছর এটা বন্ধ ছিল, পরবর্তী সময় 1971 সালের কিছু আগে থেকে শুরু করে 1971 সালে এটা কমপ্লিট করা হয়েছিল, সেই কারণে 100 বছর লেগে গিয়েছিল, মনে রাখবে। আর এই যে ভারতবর্ষের সবচেয়ে যে বড় মসজিদ তাজ উল মসজিদ, এখানে 1,75,000 মুসলিম একসঙ্গে বসে নমাজ পড়তে পারে এই মসজিদে, ঠিক আছে। ইমেজে তোমরা দেখতে পাচ্ছ এই মসজিদে 1,75,000 মুসলিম একসঙ্গে বসে নমাজ পড়তে পারে, এত বড় এটার মধ্যে গ্রাউন্ড রয়েছে, বুঝতে পারছো? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 8 নম্বর কোশ্চেন। মানুষের মোট ক্রোমোজোম সংখ্যা কত? কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, মেবি আমাদের 31 না 30 নাম্বার ক্লাসে শায়দ কোশ্চেনটা ছিল। আচ্ছা যাই হোক, নো প্রবলেম। মানুষের মোট ক্রোমোজোম সংখ্যা কত? আমরা সকলেই জানি মানুষের মোট ক্রোমোজোম সংখ্যা কতটি? সংখ্যা হলো 46টি। আর জোড়াতে যদি বলে 23 জোড়া, ঠিক না? জোড়াতে যদি বলে 23 জোড়া, আর যদি সংখ্যাতে বলে তাহলে 46টি সংখ্যা, ঠিক আছে। তোমরা এটাও জানো যে মহিলাদের যে এই ক্রোমোজোম XX, ঠিক না, XX নামে মহিলাদের ক্রোমোজোমকে জানা যায়, ঠিক না। আর পুরুষদের হলো XY, ঠিক না, পুরুষদের ক্রোমোজোম, ঠিক আছে, XY। ওকে, বেসিক কোশ্চেন বাট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো কিন্তু। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, ভারতের অর্থনীতি ও রাজনৈতিক জনক কাকে বলা হয়? ভারতের অর্থনীতি ও রাজনীতির জনক কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কী হবে সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজিকে ভারতের অর্থনীতি এবং রাজনীতির জনক বলা হয়। অপশন বি হবে সঠিক উত্তর। যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক, সকলে কমেন্টস করতে চেষ্টা করো, ঠিক আছে। আচ্ছা, এই দাদাভাই নৌরোজির উপরে আরেকটি কোশ্চেন আসে, যেমন তোমাদের ভারতের সবচেয়ে বৃদ্ধ মানুষ বা মহাবৃদ্ধ বা বৃদ্ধ মানুষ কাকে বলা হয়, বা মহাবৃদ্ধ বা বৃদ্ধ মানুষ নামে কাকে জানা যায়? কী হবে সঠিক উত্তর? সেম দাদাভাই নৌরোজিকে। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ, দাদাভাই নৌরোজিকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখবে তোমরা সকলেই। চলো, ক্লাসটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটিতে লাইক করবে এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেবে যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছে। ওকে, আর তোমাদেরকে জানিয়ে দিই আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যে দুটোটা গ্রুপের কথা এখন বলছি, এটা দুটোটা গ্রুপ ফ্রি। এগুলোতে জয়েন করার পরে বিভিন্ন ইনফরমেশান, বিভিন্ন এই জব নোটিফিকেশান, PDF সব কিছু তোমরা ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। যারা জয়েন করোনি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করে নাও।
বিভিন্ন আপডেট সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, চলো 10 নম্বর কোশ্চেনটা দেখো, দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্র বয়ন শিল্পকেন্দ্র কোনটি? দক্ষিণ ভারতের বলা হয়েছে, ঠিক আছে, দক্ষিণ ভারতের, সাউথ ইন্ডিয়ার কথা বলা হয়েছে, বৃহত্তম বস্ত্র বয়ন শিল্পকেন্দ্র কোনটি? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে কোয়েম্বাটুর। ঠিক আছে, কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের সবচেয়ে বড় বস্ত্র বয়ন শিল্প। অপশন সি হবে সঠিক উত্তর। যারা সি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এই কোয়েম্বাটুর উপরে আরেকটি কোশ্চেন আসে তোমাদের, কোয়েম্বাটুরকে কি বলা হয়? যারা যারা জানো অবশ্যই কমেন্টস করা হয়। হ্যাঁ, দক্ষিণ ভারতের মানচেস্টার বলা হয় কিন্তু কোয়েম্বাটুরকে, দক্ষিণ ভারতের মানচেস্টার কোয়েম্বাটুরকে বলা হয়। আচ্ছা, দক্ষিণ ভারতের যদি বলে এখন ভারতের মানচেস্টার কাকে বলা হয়? ভারতের মানচেস্টার, ইয়েস, এটা তো আমরা জানি, আহমেদাবাদকে ভারতের মানচেস্টার বলা হয়, ঠিক না? আর যদি বলে উত্তর পূর্ব ভারতের মানচেস্টার কাকে বলা হয়? উত্তর পূর্ব ভারতের, তাহলে হবে কানপুর। বুঝতে পারছো? চলো আমি আবার রিভিশন করি, সুন্দরভাবে তোমরা বুঝতে চেষ্টা করো। উত্তর পূর্ব ভারতের যদি মানচেস্টার বলা হয় তাহলে কাকে বলা হবে? তাহলে বলা হবে কানপুরকে। আর ভারতের মানচেস্টার যদি বলা হয় তাহলে বলবে আহমেদাবাদকে। আর যদি বলে দক্ষিণ ভারতের মানচেস্টার তাহলে বলবে কোয়েম্বাটুরকে। ক্লিয়ার? কোনো ডাউট নেই। এবং কোয়েম্বাটুরকেই দক্ষিণ ভারতের মধ্যে বৃহত্তম বস্ত্র বয়ন শিল্প কোয়েম্বাটুরের মধ্যেই রয়েছে, মানে দক্ষিণ ভারতের ম্যানচেস্টারের মধ্যেই রয়েছে। ইয়েস, চলো দেখো ক্লাসগুলো ঘুরিয়ে ফিরিয়ে করাতে চেষ্টা করি যেটুকু মানে হয় আমার দ্বারা, আমি মানে এক্সট্রা সাইড ফাইড তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করি। কেন? যখন পরীক্ষা একটু টাফ হবে তখন কিন্তু জিকে জিএস বলো তুমি ইজি পাবে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে আসবে। আমি চাই আমাদের স্টুডেন্টরা যতই ঘুরিয়ে ফিরিয়ে আসুক, জিকে জিএসে যেহেতু ম্যাক্সিমাম স্কোর করতে পারে। আর আমি এতটুকু বিশ্বাসী, জিকে জিএসে ম্যাক্সিমাম স্কোর করে নিয়েছে মানে ওই কম্পিটিটিভ এক্সাম ও ক্লিয়ার করবেই 100%। কেননা প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে জিকে জিএস থাকে এবং জিকে জিএসে ম্যাক্সিমাম স্কোর থাকে, ব্যতিক্রমী কিছু কম্পিটিটিভ এক্সাম ছাড়া। চলো, বৈশাখী উৎসব কোন সম্প্রদায়ের উৎসব? ভেরি ইম্পর্টেন্ট। বৈশাখী উৎসব কোন সম্প্রদায়ের উৎসব? কোন সম্প্রদায়ের জানো? এটা শিখ সম্প্রদায়ের উৎসব। এই বৈশাখী যে উৎসবটা এটা শিখ সম্প্রদায়ের উৎসব। ঠিক আছে, এই শিখ সম্প্রদায়ের উৎসব, বৈশাখী উৎসব ছাড়াও কিন্তু আরও অন্যান্য উৎসব ওরা পালন করে। যেমন যদি আমি বলি গুরু 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 পরব, ঠিক আছে, এটা শিখ সম্প্রদায়েরই গুরু পরব। ঠিক আছে, গুরু পরব যেটা শিখ সম্প্রদায়রা পালন করে, বৈশাখী উৎসব ছাড়াও গুরু পরব পালন করে। বা গুরু নানক জয়ন্তী, মানে শিখ ধর্মে কিন্তু বহুত বড় একটা মানে উৎসব, যে গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে ওরা পালন করে থাকে। ঠিক আছে, বা এখানে বিশেষ মেলা টেলারও আয়োজন করে থাকে, বিশাল বড় উৎসব পালন করে থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে অপশনগুলো একটু আমরা দেখতে চেষ্টা করব। এই যে জৈন যে ধর্ম রয়েছে, এই জৈন ধর্মের মানে উৎসব কি জানো? এক দুটা। এই জৈন ধর্মের উৎসব যে মহাবীর জৈন আছে না, যে মহাবীর জৈন, এই মহাবীর জৈনের নামে কিন্তু মহাবীর জয়ন্তীও পালন করে থাকে। এটা বিশেষ করে এটা অক্ষয় তৃতীয়াতে হয়, এটা অক্ষয় তৃতীয়াতে। ঠিক আছে, অক্ষয় তৃতীয়াতে এগুলো হয়। হ্যাঁ, মনে রাখবার। আমাদের হিন্দু ধর্মের তো বলে লাভ নেই, মানে বহুত রয়েছে, কুম্ভ মেলা রয়েছে, শিবরাত্রি রয়েছে, রামনবমী রয়েছে, দুর্গাপূজা রয়েছে, কালী পূজা রয়েছে, বহুত রয়েছে। আর খ্রিস্টানদের বড়দিন রয়েছে। ঠিক আছে, গুড ফ্রাইডে, বড়দিন বা গুড ফ্রাইডে রয়েছে, ঠিক না? এগুলো তো আমরা জানি। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 12 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোনটি তীব্র অ্যাসিড? এখানে যে অপশনে রয়েছে এর মধ্যে কোনটা তীব্র অ্যাসিড? কি বলা হয়েছে? নিম্নলিখিত কোনটা তীব্র অ্যাসিড? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। অপশন এতে কি রয়েছে? HCl এবং H2SO4, HNO3 বা উপরের সবগুলোই। সঠিক উত্তর কি হবে? অ্যাকচুয়ালি সঠিক উত্তর হবে অপশন ডি, উপরের সবগুলোই কিন্তু এখানে তীব্র অ্যাসিড। HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক না? HCl মানে এটা তীব্র অ্যাসিড। H2SO4 মানে লঘু সালফিউরিক অ্যাসিড, তীব্র অ্যাসিড। এবং NH3 মানে নাইট্রিক অ্যাসিড, এটাও কিন্তু একটি তীব্র অ্যাসিড। ওকে, আচ্ছা যদি কোশ্চেনটা যদি তোমাদেরকে ঘুরিয়ে দিয়ে দেয়, তীব্র অ্যাসিডের কথা বলেছে, তো যদি এরা তীব্র অ্যাসিড না বলে মৃদু অ্যাসিড বলে, তাহলে মৃদু অ্যাসিড সম্বন্ধে তোমাদেরকে একটু জানতে হবে কোনগুলোকে মৃদু অ্যাসিড বলা হয়।
যেমন HB আর মৃদু অ্যাসিড, HCN, HI এগুলো কিন্তু সবগুলো মৃদু অ্যাসিড। ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসে, একটু ভালো করে দেখে নেবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, এলপিজি গ্যাসের উপাদানগুলো কী কী? এলপিজি গ্যাস সম্বন্ধে সকলেই জানো, প্রত্যেকের কিচেনে রয়েছে এলপিজি গ্যাস। বর্তমানে মানে খুব রেয়ার পার্সনই, মানে রেয়ার না, মানে ম্যাক্সিমাম পার্সেন্টেজেই গ্যাস আমরা ব্যবহার করি। তাহলে এলপিজি যে আমরা গ্যাস ব্যবহার করি, এলপিজি গ্যাসের উপাদানগুলো কী কী? কী হবে সঠিক উত্তর? এলপিজির পুরো নাম তো তোমরা জানো সকলে, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক না? আচ্ছা, এলপিজির মেন উপাদান হলো প্রুফেন এবং বিউটেন। ঠিক আছে, প্রুফেন ও বিউটেন হলো মেন উপাদান। অপশন বি হবে সঠিক উত্তর এলপিজি গ্যাসের। ঠিক আছে, মাথায় রাখবে, মানে মনে রাখবে, পরীক্ষায় আসে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাছাড়া যদি তোমাদেরকে বলে যে সিএনজি গ্যাসের মুখ্য উপাদান কোনটি, মূল উপাদান সিএনজি গ্যাসের, কি হবে? সিএনজির ফুল ফর্ম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজি গ্যাসের ফুল ফর্ম, ঠিক না? এটার মেন উপাদান কোনটি? এটার মেন উপাদান হলো মিথেন। ঠিক আছে, এটার হলো মেন উপাদান হলো মিথেন। ওকে, অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো মিস করা যাবে না, কিন্তু প্রত্যেকটা এক্সামে ঘুরিয়ে ফিরিয়ে এই কোশ্চেনগুলোই আসে। চলো 15 নম্বর কোশ্চেন কি? দার্শনিক উল কাকে বলে? দার্শনিক উল, ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে জিঙ্ক অক্সাইডকে দার্শনিক উল বলা হয়। জিঙ্ক অক্সাইড মানে ZNO, হ্যাঁ, জিঙ্ক অক্সাইড। চলো আজকের ক্লাসে তাহলে আমরা এই 15টি কোশ্চেন করিয়েছি। আশা করি যেভাবে আমরা ক্লাসটি করাতে চেষ্টা করছি বা করাচ্ছি, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এবং এখান থেকে তোমরা ম্যাক্সিমাম স্কোর পরীক্ষা করতে পারবে, এতটুকু আমি বিশ্বাসী। ডিয়ার স্টুডেন্ট, ডিয়ার চাকরি প্রত্যাশী, বিলিভ করো, প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে অ্যাটেন্ড করানো। আগের ক্লাসগুলো যারা দেখোনি, আমরা প্লেলিস্ট বানিয়ে রেখেছি, অবশ্যই ক্লাসগুলো নোট করে রাখো। আর আমাদের পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাইলে অবশ্যই পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো, লস হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। চলো, নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোন গুরুত্বপূর্ণ ক্লাস বা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।